সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে সমাধান করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে রায়মার্টিন কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নাম্বার 457 পেজের মডেল কোশ্চেন পেপার 4 এর যে লজিকগুলো আছে সেগুলি সমাধান করব। তিনের এর অথবা নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত আকারে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য নির্দেশ করো। 1. অল্প সংখ্যক ছাত্র পরিশ্রমী হয়। দেখো অল্প সংখ্যক আছে, সহার্থক আছে আই বচন হবে। এলেপ করে আই বচন দিয়ে কোনো ছাত্র হয় পরিশ্রমী। উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। 2. চকচক করলেই শোনা হয় না, ও বচন হবে। এলেপ করে ও বচন কোনো চকচকে বস্তু নয় শোনা। উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। 3. কেবলমাত্র স্নাতকেরাই এই পদের যোগ্য। কেবলমাত্র আছে এ বচন হবে, আর বচন করার সময় বাক্যের উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল। দেখো উদ্দেশ্য স্নাতক আর বিধেয় এই পদের যোগ্য, তাহলে যখন বচন করবে চেঞ্জ হবে। সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক। উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। 4. জাতিভেদ প্রথা কখনো কাম্য নয়। দেখো কখনোই নয় আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোন জাতিভেদ প্রথা নয় কাম্য। উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। বীর অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। 1. কোনো কিছুই যুগপদ, উত্তেজক ও নিরাপদ নয়। দেখো কোনো কিছুই নয় আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো উত্তেজক পদার্থ নয় নিরাপদ। তাহলে আগে বিবর্তন করতে হবে, তাহলে এখানে লিখবো বিবর্তনীয়। একে বিবর্তন করলে ই থাকলে এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল। বিবর্তনের উদ্দেশ্য এক থাকে, উত্তেজক পদার্থ গুণের পরিবর্তন হবে, তাহলে হয়। আর বিধেয় পদের আগে অ বসবে, অ নিরাপদ। পাশে লিখবো বিবর্তিত। এবার একে আবর্তিত করব, তাহলে এ থাকলে আবর্তন করলে আই বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আই বচন দিয়ে লিখবো কোনো
দেখো আবর্তনে উদ্দেশ্যবিধি স্থান পরিবর্তন করে, তাহলে অনিরাপদ আগে চলে আসবে। অনিরাপদ পাশে লিখবো বস্তু, হয় উত্তেজক পদার্থ, পাশে লিখবো আবর্তিত। 2, মানুষ মাত্রেই পরিশ্রমী নয়। দেখো মাত্রেই আছে আর নয় আছে, ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী, পাশে লিখবো বিবর্তনীয়। একে বিবর্তন করলে ও থাকলে আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো। দেখো বিবর্তনে উদ্দেশ্য এক থাকে, তাহলে মানুষ গুণের পরিবর্তন হবে, হয় বিধেয় পদের আগে অপরিশ্রমী, পাশে লিখবো বিবর্তিত। একে আবর্তন করব, তাহলে আয় থাকলে আয় বচন হবে, অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো আবর্তনে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে, তাহলে অপরিশ্রমী, পাশে লিখবো ব্যক্তি, হয় মানুষ, পাশে লিখবো আবর্তিত। পরে উদাহরণ 3 দাগ, দয়ালু চিকিৎসক আছে, আয় বচন হবে। এলেপ করে আয় বচন লিখবো কোনো কোনো। দেখো উদ্দেশ্য চিকিৎসক, তাহলে কোনো কোনো চিকিৎসক, হয় দয়ালু, পাশে লিখবো বিবর্তনীয়। দেখো একে বিবর্তন করলে আয় থাকলে ও বচন হবে, এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো। বিবর্তনের উদ্দেশ্যে এক হবে, চিকিৎসক নয় অদয়ালু, পাশে লিখবো বিবর্তিত। এবার এই বিবর্তিত বচনকে আবর্তন করব। দেখো ও বচনে আবর্তন হয় না, তাহলে অতএব চিহ্ন দিয়ে লিখবো ও বচনের আবর্তন সম্ভব নয়। 4 দাগ, একমাত্র অবিশ্বাসী ব্যক্তিরাই স্বার্থপর হয়। দেখো একমাত্র আছে, এ বচন হবে আর উদ্দেশ্য চেঞ্জ হবে। উদ্দেশ্য আছে অবিশ্বাসী ব্যক্তি আর বিধি হচ্ছে স্বার্থপর, তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল স্বার্থপর ব্যক্তি হয় অবিশ্বাসী, পাশে লিখবো বিবর্তনীয়। একে বিবর্তন করলে এ থাকলে ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো উদ্দেশ্য এক স্বার্থপর ব্যক্তি, গুণের পরিবর্তন হবে নয়। দেখো অ আছে, তাহলে এবার অ তুলে দেবো, তাহলে কি হবে বিশ্বাসী, পাশে লিখবো বিবর্তিত। এবার একে আবর্তন করব, ই থাকলে ই বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো। বিশ্বাসী আগে আসবে, বিশ্বাসী ব্যক্তি নয় স্বার্থপর
ব্যক্তি। পাশে লিখব আবর্তিত। সিদাক নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। 1. সে কুসংস্কারাচ্ছন্ন নয়, কারণ অজ্ঞরা সকলেই কুসংস্কারাচ্ছন্ন এবং সে কখনোই অজ্ঞ নয়। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা? কারণের আগের বাক্য, সে কুসংস্কারাচ্ছন্ন। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখব এলেপ করে। কি বচন হবে? ই বচন। সে নয় কুসংস্কার আচ্ছন্ন। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম এস আর সাধ্যপদ পেলাম পি। এবার খুঁজবো সে আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্যটা অপদানাশ্রয় বাক্য হবে। দেখো সে আছে, সে কখনোই অজ্ঞ নয়, তাহলে এটা অপদানাশ্রয় বাক্য হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখবো সে নয় অজ্ঞ। পাশে লিখবো ব্যক্তি। দেখো আর বাকি আছে অজ্ঞরা সকলেই কুসংস্কারাচ্ছন্ন। কি বচন হবে? এ বচন। সকলে আছে, তাহলে প্রধান আশ্রয় বাক্য হবে এ বচন। এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল অজ্ঞ ব্যক্তি হয় কুসংস্কারাচ্ছন্ন। তাহলে এবার চিহ্নিত করব, সে পক্ষপদ এস, কুসংস্কারাচ্ছন্ন সাধ্যপদ পি, অজ্ঞ ব্যক্তি এম, অজ্ঞ ব্যক্তি এম। এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে আর না মানলে অবৈধ। তাহলে প্রথম নিয়ম দেখবো দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখবো দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখবো যে প্রত্যেকটি নাই 3টি পদ থাকবে। দেখো 3টি পদই আছে, না হলে কি হতো? M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। ই বচনের উভয় পদ ব্যাপ্য, ই বচনের উভয় পদ ব্যাপ্য। তাহলে নিয়ম বলছে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো দুবারই ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ দু জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। দেখো সাধ্যপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। দেখো নিয়ম মানেনি। নিয়ম কি ছিল? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে হয়েছে। তাহলে এটা অবৈধ, যেহেতু সাধ্যপদ তাহলে অবৈধ, সাধ্য দোষ। তাহলে এবার আমরা মূর্তি আর সংস্থান আঁকবো। তাহলে আমরা প্রথমে মূর্তি আঁকবো। মূর্তি, তাহলে মূর্তি কি হবে? মূর্তি হবে 3টে বচন এ ই ই। এবার সংস্থান আঁকবো। এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। দেখো প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে এম, তারপর পি, তাহলে আমরা লিখবো এম পি। অপ্রধান আশ্রয় বাক্য আছে এস এম, এস এম। আমরা এম এম এ যোগ করব। কোন সংস্থান? প্রথম সংস্থান। তাহলে এবার পয়েন্ট করব দোষ। তাহলে কি দোষ? যে অবৈধ সাধ্য দোষ। তাহলে এবার ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা এইভাবে লিখবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি অবৈধ সাধ্য দোষ, কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এই নিয়ম মানা হয়নি, কেননা সাধ্যপদ কুসংস্কারাচ্ছন্ন
প্রধানাশ্র বাক্যের এ বচনের বিধেয় এ স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু এই পদটি সিদ্ধান্তের ই বচনের বিধেয় এ স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4-4 পাবে। পরের উদাহরণ, কোন কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করো। সিদ্ধান্ত কোনটা? যেহেতুর আগের বাক্য, কোন কবি অমর নয়। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখবো এলেপ করে। কি বচন হবে? দেখো বলছে কোন কবি অমর নয়, কোন আর নয় আছে ই বচন, তাহলে কোন কবি নয় অমর। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম এস আর সাধ্যপদ পেলাম পি। এবার খুঁজবো এই কবি আর কোন বাক্যে আছেন, তাহলে সেই বাক্যটা অপধানাশ্রয় বাক্য হবে। দেখো যে কোনো কবি মানুষ, তাহলে এই বাক্যটা অপধানাশ্রয় বাক্য হবে। তাহলে এলেপ করে কি বচন হবে? যে কোনো আছে এ বচন হবে। সকল কবি হয় মানুষ। দেখো বাকি আছে মানুষ সমন্বয়, কি বচন হবে? ই বচন হবে। কোন মানুষ নয় অমর। তাহলে এবার চিহ্নিত করব, কবি নিচে লিখবো এস, অমর নিচে লিখবো পি, আর দেখো মানুষ এম, মানুষ এম। এবার আমরা নিয়ম অনুসরণ করব, নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ। তাহলে প্রথম নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য নঅর্থক বচন হবে না। দেখো নঅর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখবো যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখবো যে প্রত্যেকটি নাই 3টি পদ থাকবে। দেখো 3টি পদে আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো ই বচনের উভয় পদ ব্যাপ্য হয়, এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। ই বচনের উভয় পদ ব্যাপ্য। তাহলে দেখো হেতুপদ মানুষ প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ কবি 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ অমর, দেখো 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই 5টা নিয়ম মানলে কি হবে? যুক্তিটি বৈধ। তাহলে আমরা মূর্তি আঁকবো, মূর্তি বলে পয়েন্ট। তাহলে মূর্তি কি হবে? বচন 3টে, ই এ ই। এবার সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। দেখো প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে এম, তারপরে পি। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম, এস এম, এম এম এ যোগ করব। কোন সংস্থান? প্রথম সংস্থান, প্রথম সংস্থান। তাহলে এবার পয়েন্ট দোষ। দেখো দোষ নেই। এবার পয়েন্ট করো ব্যাখ্যা। তাহলে ব্যাখ্যা এইভাবে লিখতে হবে, উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মেনেছে, এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি। তাহলে বৈধ মূর্তির নাম কি হবে? দেখো শুধু মূর্তি আছে ই এ ই, তাহলে বৈধ মূর্তির নাম হবে সিলারেন্ট, সিই এল এ আর ই এন টি। আর বচনের নিচে কি করব? আন্ডারলাইন করব। তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যা লিখলে তোমরা 4-4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।